এরা প্রত্যেকে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা স্যার। বেশ হ্যাঁ, ঠিক স্যার। আছে। আমরা আজকে আমাদের কাছে আজকের দিনটি সাম্প্রতিককালের। আজকের দিনটি আমাদের কাছে বিশেষ একটি দিন। কারণ আজকে কিছুক্ষণ আগেই আমাদের রেজাল্ট বেরিয়েছে মাদ্রাসার। অডিওটা বন্ধ করবে। অডিও বলেছি বন্ধ করো দয়া করে। এতগুলো ছেলেমেয়ে ক্লাস নিতে হচ্ছে। তো আজকে মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে। আমাদের বিশেষ করে আমার প্রত্যক্ষ যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়ে তারা আ তারা প্রত্যেকে সফল হয়েছে। তাই আমাদের বড় আনন্দের দিন আজকে। কারণ একজনও বিফল হয়নি। সেইজন্যে একজনও বিফল হলে সেটা বলা যেত না। বলতে গিয়ে বড় কষ্ট হতো। তো যারা সফল হয়েছে তারা সম্পূর্ণ নিজে গুণে হয়েছে। তারা কারা হয়েছে সেগুলো আমার কোনো কাজ নয় তাদেরকে নিয়ে ফলাও করা। তারা নিজের যোগ্যতা হয়েছে। তাদের কাছে যথাযোগ্য পারিশ্রমিক নিয়েছি আমি, তাদেরকে পড়িয়েছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু তারা যে চান্স পেয়েছে, তারা যে চাকরি পেল, সেই চাকরি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অনুশীলন, তাদের পরিশ্রম, তাদের যোগ্যতা, তাদের মা-বাবার আশীর্বাদ, তাদের অন্তর্যামী আশীর্বাদ এইগুলো সব জড়িয়ে আছে তাদের সঙ্গে। মূলত সে নিজেই মূল ক্যারেক্টার। তো সেখানে আমি যেন এটা আমৃত্যু বলতে পারি। আমৃত্যুই যেন বলতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করবে যে আমার কাছে পড়ে কেউ চাকরি পেল এইটা যেন আমার মুখ দিয়ে কোনোদিন না বের হয়। আমি এটুকু বলতে যেন পারি যে ওই সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে তারা পড়তে এসেছিল বলেই আমার এত পরিচিতি, আমাকে এতজন ভালোবাসে, আমাকে এতজন চেনে সেটা ওরা আমার কাছে এসেছিল বলে। মনে রাখবে ওদের গুণেই আমার নাম, ওদের যোগ্যতাতেই আমার দাম। ফলে আমার এখানে বিরাট গুরুত্ব কিছু নেই। তো সেই জায়গা থেকে যারা পেয়েছে তাদের নিজের যোগ্যতা পেয়েছে। সেইজন্য তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় আমার যদি Facebook ফলো করে দেখতে পাবে, কোনো ছেলেমেয়েকে নিয়ে আমি কখনোই ফলাও করি না। আমি আনন্দের কথাটা অবশ্যই বলি, তারা পেয়েছে এর জন্যে আনন্দ। আর অন্য ছেলেমেয়েদেরকে বলি যে তোমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হও। তারা যে এই যে প্রতিকূল এই পরিস্থিতিতে আ ২৩ সালে পরীক্ষা দিয়ে তারা আজকে ২৫ সালে চাকরি যে পেল, এই যে প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা, তাদের লড়াই, সে লড়াইকে আমরা সম্মান জানাই এবং আমরা বাকিরা যারা রয়েছি, তারা চেষ্টা করব যে ওই যারা চাকরি পেয়ে গেল, তাদের মতো আমরা যেন পরিশ্রম করে, তাদের মতো আমরা যেন সে অনুশীলনের রত থেকে আমরা যেন জীবনে সে সফল হতে পারি। এটা তাদেরকে তোমাদের অনুসরণ করার ক্ষেত্রে উচিত। আমরা এরপর চলে আসছি আমাদের সরাসরি আমাদের ইন্টারভিউ এর জায়গায়। আমি আজকে যে কথাগুলি বলবো সেগুলি একদম কমন কথা। অর্থাৎ এখানে বাংলার বাংলা বিষয়ের যারা আছো, যারা বাংলা ছাড়া যারা ইংরেজি আছো, যারা সংস্কৃত আছো, যারা ভূগোল আছো ইত্যাদি, ইত্যাদি যারা আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করো, যারা আমাকে যারা অনুসরণ করো তাদের প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটা। আজকের ক্লাসটার সঙ্গে বাংলার সেপারেট ভাবে কোনো সম্পর্ক নেই। আমরা একদম আলোচনার মধ্যে চলে আসছি। আমি একজনকে বলবো অডিওটা বন্ধ করো, তোমার বাচ্চাকে ওখান থেকে সরাও। কারণ ক্লাসটা গুরুত্বপূর্ণ বাচ্চার এই মুহূর্তের থেকে। একটু পরে তুমি বাচ্চাকে আদর করবে, ওর হাতে মোবাইল দেবে। আমরা এসএসসি তৈরি হতে গিয়ে আমরা কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, এসএসসি ইন্টারভিউর জন্য আমরা কিভাবে নিজেরা প্রস্তুতি নেব, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমি আজকে আলোচনা করে দিচ্ছি, যেগুলি তোমাদের সবারই কাজে লাগবে। আমার আলোচনাটা একটু ভিন্ন ধর্মী।
তুমি বাড়িতে কিভাবে নিজেকে তৈরি করবে। মনে রাখবে একেবারে ওই এসএসসির ইন্টারভিউ রুমে তুমি চলে গেলে এইভাবে আমি তোমাকে বলবো না। তোমার বাড়িতে তুমি কিভাবে তৈরি হবে সেই ক্ষেত্রগুলি নিয়ে আমাদেরকে প্রথম বুঝে নিতে হবে। এই ২ মাসে বা এই ১.৫ মাসে আমরা যে আমাদের সেই ক্ষেত্রটির মধ্যে আমরা রয়েছি, আমরা একটা আলাদা পরিবেশের মধ্যে রয়েছি। তো সেক্ষেত্রে আমরা বাড়িতে কিভাবে তৈরি হব? প্রতিদিন সকালে উঠে, প্রতিদিন সকালে এখন থেকে প্রতিদিন সকালে উঠে তোমাকে পেপার পড়তে হবে, খবরের কাগজ পড়তে হবে, তোমাকে সংবাদ শুনতে হবে। এখন পারলে আমি তো ছেলেমেয়েদেরকে প্রস্তুত হতে বলি শুধুমাত্র পড়াশোনা করছে এইভাবে নয়, তার একটা শৈলীগত, তার একটা আ দেহগত একটা সৌষ্ঠব, সৌন্দর্য এবং তার যে নিজের দেহকে সাজানো সেই ক্ষেত্রটি খুব গুরুত্বপূর্ণ। নিজের ভিতরকে সাজানো। শুধু পোশাকে নয়, পোশাক তো সবাই জানো, আমি কি বলবো ওগুলো। দৈনিক সকালে তোমরা নুন জলে গার্গেল করবে। গলা, এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি মনে রাখবে, এই গলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন ফাঁকা থাকি তখন আমাকে এই গলা সাধতে হয়। অর্থাৎ কিভাবে কথা বলবো, কথা কতখানি ফ্রেশ বেরুচ্ছে আমার, সেটা কিন্তু সকালে তোমার ওই গলার ওই নুন জলের গার্গেল করার মধ্য দিয়ে, বা সকালে ওই খেয়াল গাও না তুমি, প্রতিদিন সকালে উঠে খেয়াল গাও, যা মন যায় করো। গলাটাকে কি করো, তোমার যে মডিউলেশনে আনতে হবে, অর্থাৎ তোমার গলার যে একটা সৌন্দর্য আছে, গলার আওয়াজের যে সৌন্দর্য আছে, গলার আওয়াজের যে মাধুর্য আছে, যে মডিউলেশন আছে, যে গলাটা ওনারা শুনে মুগ্ধ হবেন, যে গলার তোমার কিরকম আওয়াজ এটা নয়, সেই আওয়াজটা কতখানি তুমি আওয়াজটাকে তাদের কাছে খেলিয়ে নিয়ে গিয়ে তাদের কানে সুন্দরভাবে শোনাতে পারছো, তার জন্য তো সেই গলাটাকে তোমাকে ফ্রেশ করতে হবে। সেই অনুশীলনটা ছেলেমেয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, একটা ইন্টারভিউ বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জীবনের চাকরি, এই চাকরি তোমাদেরকে এখন যদি বলা হয় যে তুমি দেবরাজ ইন্দ্র নেবে না চাকরি নেবে, তা তুমি এখনই বলবে ইন্দ্রের আমার দরকার নেই। তোমাকে যদি আমি বলি যে তুমি মা কালী নেবে না চাকরি নেবে, তা তুমি কিন্তু বলবে আমার চাকরিটাই চাই। মা কালী নিয়ে কিচ্ছু হবে না, কারণ মা কালী তোমার বাড়িতে সে শুধু আসবে, শুধু চোর ডাকাত আটকাবে, আর কিচ্ছু করতে পারবে না। চাকরিটা তোমার মনে রাখবে সকাল থেকে রাত অব্দি তোমার বাড়ির রুটি রুজির সংস্থান করে দেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। ফলে আমরা যে প্রস্তুতি নেব, সাউন্ডটা একটু কম সেই আসছে স্যার। প্রস্তুতি আমরা যে প্রস্তুতি নেব সেই প্রস্তুতির ক্ষেত্র আমরা বললাম গলা আমাকে সাধতে হবে, আমাকে কবিতা আবৃত্তি করতে হবে। ইংরেজিতে যারা ইংরেজি কবিতা আবৃত্তি করবে, বাংলায় যারা বাংলা করবে। আর একটা জিনিস করা যেতে পারে, যেটা আমি করি, সেটা হচ্ছে যে তোমার উচ্চারণের জড়তা, তুমি উচ্চারণ করতে গিয়ে অপরিচিত লোকের কাছে কথা জড়িয়ে যায়, তা সেই উচ্চারণ যে জড়তা সেইটা যাতে কম হয়, যাতে না হয়, সেই চেষ্টার জন্যে কিছু উচ্চারণ আছে। যেমন আমি উচ্চারণ করি সত্যজিৎ রায়ের একটা ফিল্মের উচ্চারণ, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা। এইটা দারুণ স্পিডে তোমাকে আনতে হবে। যত স্পিডে এটাকে নিয়ে আসবে, মানে এইটাকে আমি করি, এই উচ্চারণটা আমি করি, তো এটাকে যত তুমি স্পিডে উচ্চারণ করতে পারবে, তত তোমার জিহ্বার ক্ষিপ্রতা বাড়বে, জিহ্বা জড়িয়ে যাবে না। এগুলো একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তো তুমি বলবে স্যার আমাকে এগুলো করতে হবে, করতে হবে। চাকরি পেতে গেলে তো এগুলো আবার নতুন করে করতে হবে, কেমন? এতদিন করোনি, এখন করো। তো এইভাবে তোমার
গলাকে সাধতে হবে, মডুলেশন তোমাকে ঠিক করতে হবে। বাড়ির লোকের সঙ্গে কথা বলার সময় মা খেতে দাও, বাবা কোথায় গেল, এই ধরনের কথাগুলো বলবে না। ভদ্রস্থভাবে সুন্দর করে কথা বলবে। তুমি ওই কথাগুলো বলবে ইন্টারভিউ দিয়ে আসার পরের দিন থেকে বলবে। মা, আচ্ছা, এসব যা বলার তুমি তারপরে এসে বলবে। ঠিক আছে? এখন এই ২ মাস একটু তুমি স্ট্যান্ডার্ড একটু কথা বলতে শেখো না। অসুবিধা কিছু তো নেই। আমি তো আমার পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করার সময় বলি, "কেনে? কোথায় যাবি কেনে?" এরকমই তো কথা বলি। তো সেইটা যতটা পারা যায় আমি তোমাদেরকে পড়ার সময় সেইটা আমি কমানোর চেষ্টা করব। আমি সবটাই পারবো তা নয়। কিন্তু চেষ্টা করলে তো আমি অনেকটা পারবো সেই কথাগুলো না বলার। ওটা আমার নিজস্ব রক্তের পরিবেশ। ওখানে গিয়ে ঐরকম কথা বলবো। কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে কেনে এই ধরনের কথা তো বলা যাবে না। সেখানে গিয়ে তোমাকে সুন্দর কথার শৈলী ব্যবহার করতে হবে। কথাকে কতখানি সুন্দর করে সাজিয়ে বলবো এবং তাদের কাছে শুনতে ভালো লাগবে এবং যেটা কিন্তু কৃত্রিম বলে মনে হবে না আমার। এই দায় এবং দায়িত্ব তোমার। সেগুলো কিভাবে করবে? আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে। বাড়িতে আয়না আছে নিশ্চয়ই। সেই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করবে। এই ২ মাস ঝগড়া, লোকের সঙ্গে বিবাদ, এই ২ মাস উল্টোপাল্টা খাওয়া-দাওয়া, বিরাট রাত জাগা, এগুলো একটু কমাও। কারণ তোমাকে তো দেখবেন তারা। এখন তুমি যদি সেই কি বলবো যে সেই ঝোড়ো বকের মতো হয়ে সেদিন যাও, ঠিক আছে? তাহলে তো তাদের দেখেই তাদের দেমাক উড়ে যাবে। সেজন্য একটু তুমি কি করো, তুমি একটু নিজেকে তৈরি করো। ওই অতিরিক্ত রাত জেগে চোখগুলোকে তুমি একবারে সেই গাছের কোটরের মতো করে দিলে, নিয়ে তাদের কাছে গিয়ে বসলে দেখেই তাদের পিত্তি উড়ে গেল। সে তুমি যেই হও না কেন, তবু তো একটা নিজেকে নিজে সুন্দর করে একটা সাজানোর ব্যাপার আছেই। তো এগুলি আমাদেরকে করতে হবে। আমাদেরকে এই মুখশ্রীটি ঠিক করে নিয়ে যেতে হবে। সুন্দর মুখের জয় হয়, সেই সুন্দর মুখটা যার যেমন মুখ সেইটাকে সুন্দর করতে হবে। দেখো, প্রত্যেকের মুখ তো নিজের কাছে সুন্দর। সেই সুন্দরটাকে তুমি আরো কুৎসিত বানিও না। সুন্দরটাকে ওখানে সুন্দরভাবে সেখানে নিয়ে গিয়ে তুমি হাজির করাও সেই মুখটিকে, সেই চুলগুলিকে। তুমি এমন চুলগুলি করে নিয়ে গেলে ৪ রাত ধরে পড়াশোনা করে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। নিয়ে মনে হচ্ছে কোথাও যেন তুমি আ পকেট মেরে নিয়ে এসছো। কারো হয়তো পকেট মার, তুমি চলে এসছো এখানে, হঠাৎ চলে এসছো। এইভাবে তো হয় না। তোমাকে কিছু নিয়ম সেখানে মেনে যেতে হবে। তো এই চুল তুমি যদি আ সেই চুলের ওই উল্টোপাল্টা সেই মেশিনে ছাঁট দেওয়া, উল্টোপাল্টা ছাঁট এভাবে ছাড়তে হবে। ছেলেদের কথা বলছি আমি। রুচিশীল জামা প্যান্ট পরে যেতে হবে, মেয়েদেরকে শাড়ি পরে যেতে হবে। চুড়িদার পরেও যাওয়া যেতে পারে, সেটা ভদ্রস্থ, তবে শাড়ি পরে গেলে বেশি ভালো হয়। লবঙ্গ নিয়ে যাবে। লবঙ্গ খাওয়া শেখো। স্যার, লবঙ্গতে কি হয়? না, লবঙ্গতে এটা হয়, লবঙ্গতে কি হয়, আমাদের উচ্চারণটাকে কি করে, অনেক ফ্রেশ করে দেয়। লবঙ্গ নিয়ে গিয়ে ওখানে চেবাবে, ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে। ওখানে ঢোকার পর আবার চিবিও না। যা করার আগে করবে। জলের বোতল তুমি নিয়ে যাবে, লিপ বাম নিয়ে যাবে। ঠোঁটটা তোমার শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে সেই ঠোঁটকে ভিজে রাখতে হবে। যদিও সবকিছু যা করবে তুমি ওই মূল রুমটি ঢোকার আগে সেগুলির ব্যবস্থা করে তোমাকে যেতে হবে। ঠিক আছে? তো জল খেয়ে নিতে হবে। তোমার যখন ডাক পড়বে তখন লিপ বাম দিয়ে তোমার ঠোঁটটিকে সতেজ করে নিতে হবে। সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জামার পকেটে ছেলেরা পেন অবশ্যই থাকতে হবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো একটা পয়েন্ট ভুলে গেলে তোমারই কিন্তু ক্ষতি হবে। ঠোঁট শুকিয়ে গেলে তুমি কথা বলতে গিয়ে তোমার এই ঠোঁটের জন্য সমস্যা হবে। জিভ যদি শুকিয়ে যায়, কথা বলছো, কথা জড়িয়ে যাবে। সেজন্য জলটা খেয়ে তুমি ঢুকবে। মাদুলির কথা আমরা বলবো, যে মাদুলি অডিওটা বন্ধ করুন। অডিও কার আছে বল, আমি বন্ধ করে দিচ্ছি, আউট করে দিচ্ছি তাকে। এই রিঙ্কু, আউট করে দে তো ওকে। গল্প করছে, কন্টিনিউ হ্যাঁ, অডিও অন করে। বের করে দে তাকে। অনেকক্ষণ গল্প করছে। আমি তো এখান থেকে খুঁজে পাচ্ছি না ওকে, দেখ তোরা আউট করে দে। তো মাদুলি বা আংটি, মাদুলি আংটি খুব ইম্পর্টেন্ট। মাদুলি আংটি এগুলি তুমি যদি না পড়ে যাও তাহলে ভালো হয়। কিন্তু মনে রাখবে,
মাদুলি আংটি যদি খুলে যেতে হয় তাহলে অনেকদিন আগে থেকে খুলতে হবে। ওই তার আগের দিনে খুললাম আর ওই আংটির ছাপ রইলো, এটা কখনোই করবে না। খুব গুরুত্বপূর্ণ এটা। ওনারা তোমার অবস্থা খারাপ করে দেবেন ওই আংটির ছাপ দেখে। মানে তুমি সব কৃত্রিম ভাবে দেখো, কিছু মিথ্যাচারিতা করতে হয়, কিন্তু মিথ্যাটাকে সত্যের মতো করে সাজিয়ে নিয়ে যেতে হবে তোমাকে। তুমি আংটি থেকে সরছো, আবার এসে আংটি পড়বে, মানে আংটি বলতে আমি সেই পাথরওয়ালা আংটি বলছি, জ্যোতিষী দেওয়া আংটি, সেই আংটি তোমাকে খুলে যেতে হবে। খুলে গেলেই ভালো হয়। এখানে তুমি হাফ হাতা জামা পরছো, বা মেয়েরা তাদের এখানে হাতে দেখা যাচ্ছে কবজ রয়েছে, সেই কবজ যদি তুমি কোনো মতেই না খোলো, তাহলেও একটা রাস্তা আছে। স্যার কি রাস্তা? ভালো করে শিখে নাও। ঘটনা ঘটেছে, আমি যে কথাগুলো বলছি বহু ইন্টারভিউ বোর্ডে এই সব বাস্তব ঘটে, আর আমি সব ক্যাচ করিয়া লিখে রাখি। তাহলে কত কত ইন্টারভিউ বোর্ডে কত কত কি ঘটেছে, সেইগুলোকে আমি লিখে রেখে তোমাদের সামনে বলছি। ফলে তোমার সঙ্গে আমি এখানে ইয়ার্কি ফাজলামি করছি না। এই আংটি এবং মাদুলি এই ব্যাপারগুলো কিন্তু ঘটেছে। সেই জন্যে এর ২ নম্বরই বুদ্ধি হচ্ছে, হয় অনেকদিন আগে থেকে খুলবো, ১ মাস ২ মাস আগে থেকে, তাহলে দাগটা চলে যাবে। যদি না খুলি, মানে কেউ কেউ তো আছো যে না খোলা যাবে না, মা আমার বলেছে খোলা যাবে না, ওই আংটির জন্যই চাকরি পাবো, ঠিক আছে, সেক্ষেত্রে বিকল্প রাস্তা আছে। সেখানে ওনারা যখন বলবেন যে এই মাদুলি পড়েছো কেন, তখন তোমাকে বলতে হবে যে আসলে আমি আধুনিক বটি, কিন্তু আমার মা তো বুঝবে না, মা কষ্ট পাবে, তাই আমাকে এটা পড়ে থাকতে হয়। আমার মাকে তো আমি সরাতে পারবো না, আবার মাকে তো আমি সেই শ্রদ্ধার জায়গা থেকেও নামাতে পারবো না। আর আমিও আংটি খুলে দিলে মা কষ্ট পাবে, সেই জন্য মাকে কষ্ট দিতে পারবো না, আমার বিশ্বাস নেই, কিন্তু মায়ের জন্য করতে হয়। এই কথাটা প্রচন্ড দামি কথা। ঠিক আছে, আমি মায়ের মনে কষ্ট দিতে পারবো না। তো এই আংটি মাদুলি ক্ষেত্রে আমরা বললাম। আমরা বলবো যে সাম্প্রতিককালে ঘটনা সম্পর্কে তোমাকে ওয়াকিবহাল হতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে তোমার মাধ্যমিকের রেজাল্ট একদম মুখস্থ করে যেতে হবে। মানে মাধ্যমিকে ভূগোলে কত পেয়েছো, তুমি তো বাংলা স্টুডেন্ট, তোমাকে ধরবে মাধ্যমিকে ভূগোলে কত পেয়েছিলে, তোমাকে ধরবে মাধ্যমিকে তুমি অঙ্কে কত পেয়েছিলে, পুরো রেজাল্টই মুখস্থ করবে ছেলে মেয়েরা। মাধ্যমিক থেকে এমএ এই রেজাল্ট, বিএড এর কি রেজাল্ট হয়েছে, বা তোমার এইচএস এর কি রেজাল্ট, গ্র্যাজুয়েশনে তোমার সাবজেক্ট কি ছিল, প্রত্যেকটা বিষয় যেন তুমি উয়া করবে না, কোন রকম ভাববে না, তোমাকে বলবে আর তুমি মুখস্থ বিদ্যা ঝাড়বে। মনে রাখবে, সব ইন্টারভিউ বোর্ডে এইরকম করে প্রশ্ন হয়েছে কারো না কারো ক্ষেত্রে। ফলে প্রত্যেকটা মার্কশিট তোমাকে মুখস্থ করে যেতে হবে। এগুলি তোমার বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তোমার স্পেশাল পেপার খুব যত্ন সহকারে দেখে যেতে হবে। স্পেশাল পেপারে কি ছিল, স্পেশাল পেপার কি ছিল, সেগুলো প্রত্যেকটা দেখে যেতে হবে। তোমাকে যে স্যার ম্যামরা পড়াতেন তাদের নাম জেনে যেতে হবে। একজনকে জিজ্ঞেস করেছে যে তুমি যে হাই স্কুলে পড়তে, সেখানকার ইতিহাসের মাস্টারমশাই কে ছিলেন, তা সে আর মাস্টারমশাইয়ের নাম বলতে পারছে না। খুব সাবধান, মাধ্যমিকের যতগুলি মাস্টারমশাই আছে, হয় নাম তাদের মুখস্থ করবে, আর মুখস্থ না করলে ওখানে চালাকি বিদ্যা করবে, যা মন যায় বলে দেবে। হয় নাম মুখস্থ করবে, আর মুখস্থ যদি হঠাৎ ভুলে যাও, তাহলে বাংলার স্যারকে ইতিহাসের স্যার বলে চালিয়ে দেবে, ভূগোলের স্যারকে ইংরেজি স্যার বলে চালিয়ে দেবে। কলেজে কে কি ক্লাস নিত, কলেজের প্রিন্সিপালের নাম কি। আমি কালকেই একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তুমি বলো, এই আমাদের আপার প্রাইমারিতে চাকরি পেয়েছে, তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো যে তোমাকে কি জিজ্ঞেস করেছে। ওই যে বললাম যে আমার নেশা হচ্ছে যে কাকে কি জিজ্ঞেস করেছে, সে সায়েন্সে ছিল। তো আমাকে বলছে যে নির্মলদা আমাকে আমাকে এমন চাটলো যা দিল না আমাকে, কারণ আমি
আমার কলেজের প্রিন্সিপালের নামটা টাইটেল বলতে পারছিলাম না, আর সেই প্রিন্সিপালটা পাশের বোর্ডে, পাশের ইন্টার বোর্ডে সেই প্রিন্সিপাল আছে, তার নাম বলতে পারছে, টাইটেল বলতে পারছে না, আর ওনারা সব চেনেন তাকে, কলেজের নাম তো আগে জেনে গেছে, আর সেই প্রিন্সিপালের সঙ্গে ওনাদের পরিচয় আছে। তো বলছে কি অপমানটা সেখানে করলো অন্যভাবে, ঠিক আছে, যে প্রিন্সিপালে তুমি তার টাইটেল তুমি জানো না, এইভাবে। তো সেই জন্য বলবো, বিশ্ববিদ্যালয়ে পড়েছো, সেই সময়কার ভিসির নাম জানলে ভালো হয়, ডিপার্টমেন্টের হেডের নাম জানলে ভালো হয়, এগুলো জানতে হবে তোমাকে, তাহলে তোমাকে যে কোনো সময়ে তোমাকে কিন্তু তারা কিন্তু জব্দ করে ছেড়ে দেবে। আমরা পুরো ক্লাস ভিত্তিক কথা বললাম, এবার আসি যে আমাদেরকে বাড়ি থেকে অনেক কিছু দেখে যেতে হবে বিএড কেন্দ্রিক, রাজ্য সরকারের বিএড কেন্দ্রিক যা বটে তোমাকে দেখে যেতে হবে। বিএড এ যা লেখাপড়া করেছে তুমি জানো ভালো করে, তুমি 2 নম্বরই করলে তোমাকে 1 নম্বরই আবার পড়াশোনা করতে হবে, যদি বই দেখে দেখে লেখো তাহলে 1 নম্বরই পড়াশোনা করো আবার, কারণ বিএড থেকে প্রশ্ন করবে। তুমি ওই বোর্ডে যারা প্রশ্ন করবেন তাদের মধ্যে একজন ব্যক্তি থাকবেন যিনি এসএসসি বোর্ডের লোক, তিনি তোমাকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারেন। তিনি এসএসসি বোর্ডের যে চেয়ারম্যান, এসএসসির বোর্ডে যে চেয়ারম্যান, তার সম্পর্কে জানতে পারেন, যে আগের কে ছিলেন, তার আগের কে ছিলেন, এগুলো তোমাকে জানতে পারেন বা প্রশ্ন করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করবেন, ধরে নাও ব্রাত্য বসু সম্পর্কে ডিটেলস তোমাকে জেনে যেতে হবে, কারণ ব্রাত্য বসু শুধুমাত্র একজন শিক্ষামন্ত্রী এটা নয়, যে চাকরিটা তুমি পেতে যাচ্ছ সেই ক্ষেত্রের মেন শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রাত্য বসু। ফলে তাকে তোমার পছন্দ হোক আর না হোক, তার সম্পর্কে তোমাকে যেতে হবে, যেহেতু তিনি শুধুমাত্র একজন শিক্ষামন্ত্রী নন, তিনি অন্য ক্ষেত্রের মধ্যে জড়িয়ে আছে, যেটার সঙ্গে চলচ্চিত্র এবং নাটকের জগৎ রয়েছে। ব্রাত্য বসু সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে, এটা ধরে নিয়েই তোমাকে যেতে হবে। বিভিন্ন প্রকল্প সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে। তোমাকে স্কুলের ছেলে মেয়েদেরকে বা স্কুল সংক্রান্ত, স্কুলের মিড ডে মিল বা কিচেন গার্ডেন, চাইল্ড ক্যাবিনেট, টিএলএম, এই সমস্ত জাতীয় শিক্ষানীতি, এই স্কুল সংক্রান্ত, ঠিক আছে, এইগুলি তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে। স্কুলের বেয়াদব ছেলেকে কেমন করে জব্দ করবে, বেয়াদব ছেলেকে কি করে তাকে আয়ত্তে আনবে, স্কুলে পড়াশোনা যারা করছে না তাদেরকে কি করে তুমি শিক্ষা দেবে, স্কুলের কোনো ছেলে খুব বেয়াদবি করছে তাহলে সেক্ষেত্রে তাকে কি মারবে, শাস্তি কি প্রযোজ্য বটে শিক্ষকদের ক্ষেত্রে, এই সমস্ত বিভিন্ন তোমাকে সেই ক্লাস ভিত্তিক তোমাকে প্রশ্ন করবে। এটা বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্র, বিদ্যালয়ের অফিস কোথায় হবে, এরকম হাজারো প্রশ্ন আছে, সেই প্রশ্নের শেষ নেই। তোমাকে যত প্রশ্ন পারবে তুমি সেগুলি রপ্ত করবে। দরকার হলে স্কুলের বিভিন্ন শিক্ষক বা হেডমাস্টার সঙ্গে কথা বলবে, তারা অনেক ভালো জানেন, বিভিন্ন স্কুলের যে বিভিন্ন ক্ষেত্রগুলি হয় সেগুলি সম্পর্কে তারা অনেক ওয়াকিবহাল। এই যে সবুজ সাথী কবে থেকে চালু হলো, কেমন কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো তো স্কুল কলেজের ক্ষেত্রেই হয়। এসআই, এসডিও, বিডিও, এগুলির পুরো কি ফুল ফর্ম কি, ডিএম, তোমার এলাকার ডিএম কে, তুমি যে এলাকার সেই এলাকার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। মনে রাখবে, তুমি যে গ্রামের, তুমি যে অঞ্চলের, তুমি যে জেলার, তুমি যে রাজ্যের, এই সবগুলো সম্পর্কে তোমাকে ধারণা নিয়ে যেতে হবে। তোমার জেলার কোন বিশেষত্ব আছে, রাজনৈতিক দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে, পৌরাণিক দিক থেকে, নৃতাত্ত্বিক দিক থেকে, এই সমস্ত তোমাকে সংগ্রহ করতে হবে। এগুলি সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমার যে নামটি সেই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার যে বাবার নাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার যে মায়ের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি নামের তার বিভিন্ন ক্ষেত্র, তার ব্যুৎপত্তি, তার অর্থ, তার যদি আবার পৌরাণিক নাম হয় তো আরো ঝামেলা। ফলে এই সমস্ত কিছু তোমাকে কিন্তু মনে রাখবে
ডিটেলস তোমাকে জেনে যেতে হবে। তোমার নাম নিয়ে কিন্তু যে কোনো সময় প্রশ্ন আসবে। বিভিন্ন কমিশন, মুদালিয়ার কমিশন বা কোঠারি কমিশন, উডের ডিসপ্যাচ, রাধাকৃষ্ণন কমিশন, এগুলো তো বিএড এর ব্যাপার, তোমাকে সেগুলি পড়াশোনা করে যেতে হবে। ইন্টারভিউ যাওয়ার আগে আমরা সেই ক্ষেত্রটি এখন বলছি। মনে রাখবে তোমার শারীরিক যে ভাষা খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি হাত নাড়াচ্ছি, আমাদেরকে তাকাও, বুঝতে পারবে এই হাত নাড়ানোটা যদি একটু বেশি হয়ে যায়, তোমাকে প্রশ্ন করলো, তুমি বলছো যে তুমি ইংরেজির, হয়তো তুমি বলছো জেফ্রি চসার, জেফ্রি চসার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি বলছো যে জেফ্রি চসার তার শ্রেষ্ঠ গ্রন্থ ক্যান্টারবেরি টেলস, তার সেই ক্যান্টারবেরি টেলসের জন্যই তিনি বিখ্যাত। সেখানে যাত্রীরা তারা ক্যান্টারবেরি নামক তীর্থক্ষেত্রে যাচ্ছিল এবং তারা যাওয়ার পথে যেতে এবং আসতে তারা কিছু গল্প তারা বলবে ঠিক করেছিল। পরে পথের ক্লান্তি তাদের সে নষ্ট দূর হবে, সেই জন্যে সেই আমাদের সরাইখানার মালিক সে ঠিক করলো যে তারা ওই গল্প বলবে, নি তারা গল্প বলবে। তোমার হয়ে গেল ইন্টারভিউ শেষ। তুমি কি পুতুল নাচ করতে এসছো নাকি? তুমি কি পুতুল নাচ করতে এসছো ওখানে? এরকম করে করে শকুনির ডানার মতো হাতগুলো নাড়াচ্ছে। হাতগুলো থামাও। সে দেখবে দেবনারায়ণ বলে একজন আছে টিভির সেই চ্যানেলে বসে, দেখবে সারাদিন দেখবে হাত নাড়িয়ে যাচ্ছে শুধু। ঠিক আছে, কত বাজে লাগে দেখতে। তা তোমার যদি লোকেরটা বাজে লাগে, তাহলে তোমারটা তাদের বাজে লাগবে না? স্যার হাত কতটা নাড়াবো, যতটা ভদ্রস্থ, খেপা না মনে হবে তোমাকে। হাত একটু আধটু নাড়লো ঠিক আছে, অতিরিক্ত হাত নাড়ানো, বডি দোলানো, যদি কারো অভ্যাস থাকে দুলে দুলে উত্তর দেওয়া, ঠিক আছে, এগুলোকে বর্জন করতে হবে, বর্জন করতে হবে। শরীরী যে ভাষা, শারীরিক যে ভাষা, তোমাকে একদম বজায় রাখতে হবে। তোমাকে এই যে সোজা হয়ে বসে চোখে চোখ রেখে যে উত্তর দেওয়া, স্যার আমি চোখে চোখ রাখতে পারি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তার নাকটা তো আছে, তা নাক দিয়ে তাকাও, অসুবিধা নেই। আমি লোকে চোখ দিয়ে তাকালে আমার চোখ দিয়ে আবার জল বেরিয়ে যেতে, বেরুক, দরকার নেই, নাক দিয়ে তাকাও। ঠিক আছে, চোখ দিয়ে তাকাতে পারবে না, নাক দিয়ে তাকাও তাহলে। আর যদি চোখ দিয়ে তাকাতে পারবে, চোখ দিয়ে তাকাও। তো এগুলি তোমার একদম বলবো যে যখন তুমি কথা বলছো, উত্তর দিচ্ছ, তখন ব্যাকরণগত শুদ্ধতা বজায় রাখতে হবে। স্পষ্টতা, কথা বলার সময় এই যে আমি উচ্চারণ করলাম, আমি যদি বলতাম স্পষ্টতা, স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বলতে গিয়ে খারাপ লাগছে, যে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে সেখানে আমার এক ছাত্রীকে তারা অপমান করে তাড়িয়ে দিয়েছে। যে ইন্টারভিউ বোর্ডে হোক, আমি তো কারোর নাম বলি না, একটা কারণেই তারা তাড়িয়ে দিয়েছে। তারা বুঝলো না, তারা বুঝলো না। তার সে যখন শুরু করেছে তখন তারা দেখছে যে যত উচ্চারণ করছে সব উচ্চারণগুলোতে গোলমাল রয়েছে। এখন তার এই যে গোলমালটা, এই গোলমালটা তার এলাকার, ফলে সে যে পরিবেশে মানুষ হয়েছে সেই পরিবেশ অনুযায়ী সে তো লেখাপড়া করেছে, কোনোদিন ইন্টারভিউ দেয়নি। সেই পরিবেশের থেকে সে প্রচন্ড পরিশ্রম করে লেখাপড়া করেছে, ফলে ওটা একটা পার্ট, কিন্তু ওটা সমগ্র নয়। এই পার্টটাও আমাদের শিখতে হবে। এই যে উচ্চারণের গোলমাল, সেইটা সে যে কারেকশন করলো না, সে যে সংশোধন করলো না, নিয়ে ইন্টারভিউ করে চলে গেল, ওকে একরকম তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। জানো যে তুমি স্কুলে কি পড়াবে? আমার শুনে খুব কষ্ট হয়েছিল যে মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দিল, বললো তুমি আবার কি পড়াবে, এইভাবে তাকে অপমান করেছে। তুমি কি পড়াবে স্কুলে গিয়ে? তুমি নিজেই তো ভালো করে কথা বলতে জানো না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারো না। তাহলে সে কত পরিশ্রম করে, কত অনুশীলন করে, জীবনে কত সাধনার মধ্য দিয়ে সে এক একটা পাশ করে তারপরে সে একটা কঠিন চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ বোর্ডে গেছে, আর তাকে তাড়িয়ে দিয়েছে। একটাই কারণ, কারণ সে ছেলেদেরকে পড়াতে গেলে বলা হচ্ছে তুমি তো সব ভুল পড়াবে, কারণ তোমার তো নিজের
কথাবার্তাই ঠিক নেই, তোমার কথার উচ্চারণেই ঠিক নেই, তুমি পড়াবে কি করে ছেলে মেয়েরা? যে কথাগুলি বলছি সেই কথাগুলি মনে রাখবে কত গুরুত্বপূর্ণ। আমার বেশিরভাগ কথাই আমার সাজানো কোনো কথা নয়, বেশিরভাগ কথাই বাস্তবে ইন্টারভিউ বোর্ডে হয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ। এসএসসির মনে রাখবে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই ইন্টারভিউ বোর্ডের, এটা মাথায় নিয়ে যাবে যার যে সাবজেক্ট। তুমি যে এসএসসি সিলেবাসটা পড়াশোনা করেছো সেখান থেকে সেই সিলেবাস থেকেও প্রশ্ন করবে, তার বাইরে থেকে প্রশ্ন করবে, সাবজেক্টে বলছি। ফলে তোমাকে একটা সামগ্রিক ধারণা নিয়ে যেতে হবে সাবজেক্টের উপর। সেই ইন্টারভিউ বোর্ডে সেখানে কেমন পরিবেশ, সেখানে যে চাকরি প্রার্থীটি তাদের সামনে গেল সেই তাকে দেখে এবং ওনাদের মুডের ওপর পুরো পরিবেশটা নির্ভর করছে, তারা কি প্রশ্ন করবেন সেই ক্ষেত্রটি। আমি এখন ইন্টারভিউ বোর্ডে যাইনি, কিন্তু তার আগে থেকে আমি রেডি করছি। সুতরাং তুমি যেন তোমার কোনো গোলমাল যেন না থাকে। তাদের কি মুড থাকবে তো সেটা তাদের ব্যাপার, তাদের ওখানে সেই মুহূর্তে একটু আগে ঝগড়া হয়েছে না একটু আগে তাকে টিফিন দেয়নি, টিফিন এখনো পর্যন্ত দেয়নি, পেট জ্বলছে খিদেতে, সেই কি পরিবেশ আছে তুমি কি করে জানবে? তা তোমার যেটা হাত আছে সেইটা ঠিক করে যাও, অর্থাৎ তোমাকে দেখাবা তারা আবার তেলে বেগুনে জ্বলে না যায়। মনে রাখবে তোমারটা তুমি গিয়ে দাও। কোন রকম বাড়িতে টেনশন না করার প্র্যাকটিস করো, অত্যন্ত বাজে জিনিস। টেনশন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো যতটা পারা যায়। টেনশন প্রত্যেকটা ছেলে মেয়ের হবে, ইন্টারভিউ দিতে গিয়ে টেনশন হয় না, এটা যারা জেনুইন ছেলে মেয়ে যারা চাকরি প্রার্থী তাদের হয় না এরকম কেউ নেই, একমাত্র খেপা ছাড়া। কেমন যদি ব্রেনে গোলমাল থাকে আলাদা কথা। আর আমি বলেছি যে একদম অরিজিনাল জেনুইন ক্যান্ডিডেট যদি সে যদি চাকরি প্রার্থী হয় তাহলে তার টেনশন হবেই। টেনশনটাকে তুমি প্র্যাকটিস করো যে টেনশন আমার জন্য না হয়, আমি নিজেকে ঠিক রাখবো, তার জন্য তুমি বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো। তোমার মাকে বলো, একটা কবিতা মাকে বোঝাও যে মা কবিতাটা বোঝালাম, তুমি বুঝলে না বুঝলে কথা নয়, কেমন লাগলো বলো। পরের দিনে ব্যাকরণ বোঝাও মাকে, ভূগোলের একটা বিষয় মাকে বোঝাও, বাবা নেই বাইরে গেছে মাকে বোঝাও যে বলো কোন দিনেরটা বেশি ভালো লাগলো। এই যে একজন ব্যক্তি আছেন আর তুমি যে বলছো, এই বলাটা প্র্যাকটিস করো। তোমার বোনকে বলো, বোন কিচ্ছু বুঝতে হবে না, বোনকে বসিয়ে রেখে তুমি বলে যাও। শুধু এই প্র্যাকটিস গুলো করো, তোমার নিজের বাড়িতে করো, কোনো ঘটা করে কিচ্ছু প্রয়োজন নেই। মনে রাখবে এগুলো যথেষ্ট উপকার দেবে। বাড়ির লোক দেখে বসিয়ে রেখে যে চুপ করে বসো, তুমি ভাবো যে আমি ইন্টারভিউ বোর্ডে একজন ব্যক্তি, তুমি বসো, আমি তোমাকে তোমার সামনে আমি তোমাকে ছাত্র ভেবে আমি পড়াচ্ছি। এই প্র্যাকটিস গুলো তুমি বাড়িতে করো। সেখানে দেখো যে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন কি বলছে, যে কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে কিনা, কথা বলতে গিয়ে তুমি টেনশন খাচ্ছ কিনা, বা তোমাকে ওর তোমার কথাবার্তা শুনে তার কেমন লাগছে, কোনটা বেশি ভালো লাগছে। মনে রাখবে ইন্টারভিউ বোর্ডে 3 ধরনের প্রশ্ন তোমার সামনে আসবে। এক হচ্ছে তোমার জানা নেই সেই প্রশ্ন আসবে, 2 হচ্ছে তোমার জানা আছে সেই প্রশ্ন আসবে, আর 3 নম্বর তুমি দ্বন্দ্বে পড়বে সেই প্রশ্ন আসবে। খুব গুরুত্বপূর্ণ তার জন্য নিজেকে আগে থেকে তৈরি করা। জানা নেই, বাড়িতে রিহার্সাল দেবে যে আমার এটা জানা নেই, মনে পড়ছে না এবং বুঝে গেছে মনে পড়বেই না, সেটাকেও বলবে আমার জানা নেই। কিন্তু মনে পড়ছে কিন্তু পড়ছে না, একটুকু সময় নিয়ে নেবে, কারণ তুমি বুঝতে পারছো চলে আসবে সেটা। যদি শিওর হও তাহলে একটু সময় নিয়ে দেখবে যদি চিন্তা ভাবনা করে চলে আসে। এটা শিওর না হলে তুমি বলবে জানা নেই। আর জানা আছে তার তো উত্তর তোমাকে সেইভাবে সাজিয়ে দিতে হবে যাতে তারা তোমার সেই উত্তর শুনে তারা পজিটিভ হন তোমার প্রতি। আমি বলবো প্রত্যেককে
যে তোমার আত্মবিশ্বাসকে তুমি হারিয়ে ফেলো না। তুমি 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 যেটা বটো তুমি। আমি এখানে নির্মাণ করে বসে আছি, আমি। আমাকে তোমার পছন্দ হোক আর না হোক, আমি। সেই আমিটাকে আমি চেষ্টা করব কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে, কত ব্যক্তিত্বময়ভাবে তোমার সামনে প্রেজেন্ট করা। কারণ আমিটাকে আমি বিশ্বাস করি। এই আমিটার প্রতি আমির যদি বিশ্বাস হারিয়ে যায়, তাহলে মনে রাখবে তাকে আমরা বলি যে সে কিন্তু আত্মবিশ্বাস থেকে বিচ্যুত হলো। সেই আত্মবিশ্বাস থেকে বিচ্যুত হওয়া মানেই নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া, নিজেকে খুব কি বলবো সেখানে নামিয়ে দেওয়া। এই আত্মবিশ্বাস তোমার জন্য সবসময় বজায় থাকে। মনে রাখবে যারা তোমাকে প্রশ্ন করবেন, এটা মাথায় রাখবে। আমাকে একটি ছাত্রী বলেছিল, খুব ভালো লেগেছিল আমার। সেই ছাত্রীটি 20 বছর বয়সে চাকরি পেয়েছিল। 20 বছর বয়সে চাকরি পেয়েছিল। তারপর আবার সে পরে চাকরি পায়। তো ছাত্রীটি আমাকে একটি শিক্ষা দিয়েছিল যে, "স্যার, আমি যখন কোনো জায়গায় তাৎক্ষণিক বক্তৃতা করি, যখন ডিবেট করি", ও খুব ডিবেট তাৎক্ষণিক বক্তৃতা সব করত। তো আমাকে বলছে যে আমাকে প্রাইমারি স্কুলে কত মাস্টারমশাই, কত জায়গায় কত গুণী মানুষরা আছে। আমরা আমরা তাদেরকে অবহেলা করি বলে আমরা অনেক কিছু শিখতে পারি না, জানো। আমি প্রাইমারি স্কুলে মাস্টারমশাইদের খুব রেসপেক্ট করি। তাদের কাছে অনেক কিছু শিখেছি, যেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখতে পারিনি। তো ওই প্রাইমারি স্কুলে মাস্টারমশাই আমার ওই ছাত্রীকে শিখিয়েছিল যে, শোন, যখন তুই কোনো বক্তৃতা দিবি, তাৎক্ষণিক বক্তৃতা, তখন তুই ওই যে স্টেজে দাঁড়িয়ে আছিস ওই মাইক্রোফোন ধরে, এটা ভাববি সামনে যে মাথাগুলো বসে আছে ওরা হয় কিছুই জানে না, কিংবা আমার থেকে অনেক কম জানে। আমি বহু পড়াশোনা করে এসেছি। এইটাকে ভাববি, যদি ভেবে নিস যে সামনে যারা বসে আছে এরা বহু কিছু জানে আমার থেকে, তাহলে তোর আর বক্তৃতার হলো না। এটা তাকে প্রাইমারি স্কুলে মাস্টারমশাই শিখিয়েছিলেন। তার সেই মেয়েটি, সেই মাস্টারমশাই খুব নাম করছিল। আমাকে বলছিল, স্যার, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমার ওই মাস্টারমশাই কথাটি আমি যে সারা জীবন ধরেই পালন করেছি, ওইটি আমাকে খুব কাজে লেগেছে। সেই জন্য মনে রাখবে, তোমার অপোজিট সাইডে যে তিনজন বসে আছেন, তারা বিরাট কিছু জানে তা নয়, তারা জানে না তা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তি সবকিছু জানে এটা নয়। তাহলে তুমিও যেমন জানো না, ওনারা যদি ভদ্রলোক হন, ওনারা যদি গুণী মানুষ হন, তাহলে ওনারাও জানবেন যে এর সবকিছু জানা সম্ভব নয়, যেমন আমিও জানি না। তারা এটাই অনুভব করবেন, যেমন আমিও জানি না। সেই জন্য বলবো যে তারা সব জানেন, আমি কিছুই জানি না। এটা যখনই তুমি ভাবলে, তখনই তোমার আত্মবিশ্বাসের অভাব। তুমি দেশ পত্রিকা পারলে পড়বে, বিশেষ করে যারা ইংরেজি, বাংলা, সংস্কৃত সাহিত্যের ছেলে মেয়ে। দেশ পত্রিকা, তুমি ইদানিংকালে দেশ পত্রিকা পড়ো। এই সাম্প্রতিককালে দেশ পত্রিকায় বেরিয়েছে, দেখবে বাদল সরকারের শতবার্ষিকী চলছে। যারা বাংলা ছেলে মেয়ে আছো তারা জানো না হয়তো, বা জানো হয়তো, যে বাদল সরকারের প্রশ্নটা কেন দিয়েছিল। বাদল সরকারের প্রশ্নটা দিয়েছিল, বাদল সরকারের জন্ম শতবার্ষিকী চলছে। আর মনে রাখবে, ইংরেজির ছেলে মেয়ে, বাংলার ছেলে মেয়ে উভয়কেই বাদল সরকার থেকে প্রশ্ন করতে পারে ইন্টারভিউ বোর্ডে। কারণ বাদল সরকার, তিনি অ্যাবসার্ড নাটকের জন্মদাতা। আর সেই অ্যাবসার্ড কিন্তু সেই ইংরেজি সাহিত্য থেকেই এসেছে। আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমরা কি ধরনের প্রস্তুতি নেব, আমরা কিভাবে নিজেকে তৈরি করব, সেই ক্ষেত্রগুলি বললাম। এবার আসছি, একদম ইন্টারভিউ বোর্ডে তুমি পৌঁছাচ্ছ, অর্থাৎ সেখানে ঢুকছো, অনেক আগে চলে যাবে ছেলে মেয়েরা। বেশি ওই ক্যালি দেখাতে যেও না, অনেক আগে চলে যাবে। আমার জীবনে একটি কথা বলি, তোমাদের এখানে বসে পড়াতে পারতাম না। মাধ্যমিক পরীক্ষার সময় আমি ঠিক করছিলাম যে আমি অনেক সময় ধরে পড়বো, তারপর একদম পরীক্ষার সময়ে যাব। তো আমার বাড়ি থেকে 12 কিলোমিটার না 10 কিলোমিটার স্কুলটা ছিল যেখানে পরীক্ষা দিতে গেছিলাম। তো সাইকেল নিয়ে যাব পরীক্ষা দিতে। তো সাইকেল নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় একদম সেই টাইম ধরে যাব।
তা আমার মাথাতে নেই যে সাইকেলটা পাংচার হতে পারে, আমার মাথাতে নেই চেন খুলে যেতে পারে। সাইকেল নিয়ে শুরু করেছি যেতে, ব্যাস চেন খুলে যাচ্ছে। আমার আজও তার কথা মনে পড়ে, আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বাইকে করে সে কত স্পিডে চালিয়ে আমাকে সেই মাধ্যমিক সেন্টারে নিয়ে গিয়েছিল। সেদিন ভূগোল পরীক্ষা ছিল, আমার জীবনের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হতো না। ওই অত মস্তানি ঠিক নয়, ঠিক আছে? ওগুলো সেই পণ্ডিত মূর্খ বলে না, সেই পণ্ডিত মূর্খের কাজ। তো সেই জন্যই প্রত্যেকে বলছি যে ইন্টারভিউ বোর্ডে অনেক আগে থেকে পৌঁছে যাবে, এবং মনে রাখবে যে রুমে তুমি রয়েছো সেখানে তোমার টেনশন শুরু হয়ে গেল, অবশ্যই শুরু হলো। তোমার কাগজপত্র যেন ঠিকঠাক থাকে, সেগুলি আগের দিন থেকে সব তুমি তো রেডি করে নিয়ে যাচ্ছই। রুমের বাইরের রুমে তুমি অপেক্ষা করছো। এবার তোমাকে ডাক এলো, পরিবেশটাকে ভালো করে বোঝো, গুরুগম্ভীর পরিবেশ। একজন ব্যক্তি তোমাকে ডাকলো নাম ধরে, এবার তুমি সেই রুমে প্রবেশ করছো। এই যে দরজা যখন তুমি ঢুকছো, তখন মনে রাখবে যে তুমি অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে তুমি সেখানে বলছো যে আসতে পারি স্যার। এই তোমার বলাটাই যেন মাত করে দেয়, তোমার এই কথা বলাটা প্র্যাকটিস করো। জানো, একবার শ্রীজাত ছোটবেলায় শম্ভুমিত্রের কাছে শ্রীজাতর বাবা নিয়ে গেছিল শম্ভুমিত্রের সঙ্গে পরিচয় করানোর জন্য। শম্ভুমিত্র বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আমার একজন শ্রদ্ধেয় গুরুদেব। তার শম্ভুমিত্র বসে আছে, তার শ্রীজাত বলছে যে আমাকে বলছে যে কি নাম তোমার? তো বলছে যে কি একটা যেন সঙ্গীত বেজে উঠলো মনে হলো। কি নাম তোমার? যেন একটা অনুরণনের সঙ্গীত বেজে উঠলো, যে এত সুন্দর করে কেউ বলতে পারে কি নাম তোমার। এই ঢুকছো, এই আসতে পারি স্যার, এই বলাটা প্র্যাকটিস করো দৈনিক। মনে রাখবে ওই শুরুর কথাই কিস্তিমাত করে দেবে। তারা তোমার দিকে নাও তাকাতে পারে, তারা তোমাকে কিছু নাও বলতে পারে, ফলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। দরকার হলে তোমাকে দ্বিতীয়বার বলতে হবে, তারা নাও তো শুনতে পারেন। তুমি দরজা ঠেলেছো, তারা দেখতেও পায়নি হয়তো। রীতিমতো বাড়িতে প্র্যাকটিস করবে, আসবো স্যার কিংবা আসতে পারি স্যার, এই দুটি ক্ষেত্র। গিয়ে চেয়ারে বসে পড়বে না, তাদের অনুমতির জন্য দাঁড়িয়ে থাকবে। তাদেরকে জিজ্ঞেস করবে না বসবো কিনা স্যার, দাঁড়িয়ে থাকবে। যদি তারা তোমাকে না দেখে, যদি তারা তোমাকে গ্রাহ্য না করে, তখন একটা টাইমের পর তুমি বলবে যে বসতে পারি স্যার। এইটা তোমাকে বলতে হবে কখন? যখন তারা ইচ্ছাকৃত গুলো করে। ইন্টারভিউ বোর্ডে অনেক কিছু ইচ্ছাকৃত প্ল্যানিং করে। ফলে তখন তো তোমাকে কিছু বলতে হবে। তুমি ভেবার মতো দাঁড়িয়ে আছো, তার জন্য একটা টাইম আছে তো। তুমি গিয়ে দাঁড়ালে তারা তো কিছুক্ষণ পরেই বলবে যে বসো। যদি তারা না বলে, তুমি দাঁড়িয়ে আছো, তো কতক্ষণ দাঁড়াবে? তখন তো কথা বলতে হবে, তাহলে কিছু বলতে হবে। তাহলে কি বলবে তুমি? তখন তুমি এই কথা বলবে। এবং বসতে বললো বলে ধন্যবাদ দিতে ভুলো না, তার জন্য বাড়িতে প্র্যাকটিস করবে। ওই ধন্যবাদ দিতে ভুলে যায়। নিজের কাছে ফাইল রাখবে, গেই ফাইলটা টেবিলে ছুড়ে দিলে ওটা মস্তানি করো না, ঠিক আছে? ওটা মস্তানি জায়গা নয়। টেবিলটাকে নিজের কোলে রাখবে, কোলের ছেলের মতো। ওই টেবিলটা, এই ফাইলটা টেবিলে রাখবে না, নিজের কোলে রাখবে। টেবিলে রাখার জায়গা নয়, তোমার কোলে রাখার জায়গা। টেবিলে রাখবে না, তোমার কোলে ফাইল রাখবে। দারুণ গুরুত্বপূর্ণ, নিজের কোলে ফাইল রাখবে। যখন তুমি ডেমো ক্লাস দেবে, তখন ডেমো ক্লাস যখন হবে, যখন তুমি বোর্ড ওয়ার্ক করতে যাবে, তখন টেবিলটাকে কি করবে, তুমি চেয়ারে বা টেবিলে তুমি নামিয়ে, তোমার চেয়ারে নামিয়ে দিয়ে যাবে, বা টেবিলে নামালে যদি টেবিলে সেই জায়গা থাকে। জায়গা না থাকলে তোমার চেয়ারে রাখবে, তোমার চেয়ার তো রয়েছে। মনে রাখবে, বসার সময় চেয়ার যদি টেবিলের সঙ্গে সেটে থাকে, ইচ্ছা করে তারা সেটে দেবে। বললাম অনেক রকম কারুকাজ করা থাকে তোমাকে সেখানে চেক করার জন্য যে তুমি ট্রেনিং নিয়ে এসেছো কিনা, তুমি আনতাপে আন খাই চলে এসেছো কিনা।
ওই চেয়ারটাকে তুমি এখন সরাতে গিয়ে দুম করে সরিয়ে দিলে, আওয়াজ করে, খেয়াল রাখবে, টেনে আওয়াজ করে এসব করবে না। হালকা করে একটু তুলে তারপর পেছন দিকে সরাবে। সেটা বাড়িতে অভ্যাস করবে। হঠাৎ ওখানে গিয়ে হবে না। দেখবে চেয়ার সরাতে গিয়ে নিজে দেখবে দুম করে পড়ে গেছো। তারপরে ইন্টারভিউ কি? তুমি তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। সাবধান ছেলেমেয়েরা, বাড়িতে চেয়ার সরানো শেখো। ঠিক আছে? বেশি নিজেকে বড় ভেবো না। চেয়ারকে কেমন করে টেবিল থেকে টেনে সরাতে হয় শেখো। এবার চেয়ারে বসবে ডান দিক থেকে। সব নিয়ম আছে। চেয়ারে বসবে ডান দিক থেকে। যখন উঠে বিদায় নেবে বাঁ দিক থেকে। তুমি যখন বসছো তখন ডান দিক থেকে, উঠে যখন বোর্ড ওয়াক করতে যাবে বাঁ দিক থেকে উঠবে, আবার বোর্ড ওয়াক করে এসে বসবে, আবার ডান দিকে বসবে, আবার যখন বিদায় নেবে তখন বাঁ দিক থেকে উঠবে। খেয়াল রাখবে, মুখস্থ করে রাখবে ছেলে মেয়েরা। ডান দিকে বসলে আর বাঁ দিক থেকে উঠবে। যখন তুমি উত্তর দেবে তখন মনে রাখবে, যে তোমাকে প্রশ্ন করছে তার তুমি চোখে চোখ রাখবে। যে তোমাকে প্রশ্ন করছে তার চোখে চোখ রেখে উত্তর দেবে। তার চোখে চোখ রেখে। এখন পাশে একজন বসে আছে, তাকে দেখতে খুব ভালো লাগছে তোমার, আর যে প্রশ্ন করছে তাকে দেখে তোমার ভালো লাগছে না, এসব উল্টো পাল্টা করো না ইন্টারভিউ দিতে গিয়ে। ঠিক আছে? তাকে ভালো লাগছে না তার দিকেই তাকাও। যেহেতু প্রশ্নটা সে করেছে, এদিক ওদিক করো না। যে প্রশ্ন করছে তার দিকে, তার চোখের দিকে তাকিয়ে উত্তর দেবে। মনে রাখবে, অন্য জনের দিকে তাকাবে না। কেমন? বা এদিক ওদিক তাকাবে না। আমি আগেই বলেছি সোজা হয়ে বসবে। উত্তর দেওয়ার সময় মাথা নিচু করবে না। আমার নিজের একটি বদ অভ্যাস আছে যে মাথা নিচু করা। আমি নিজে মাথা নিচু করি রাস্তায় হাঁটতে হাঁটতেও। তোমার যদি এরকম বদ অভ্যাস থাকে, বাজে অভ্যাস থাকে, সেটি বর্জন করো। মাথা উঁচু রেখে, ঔদ্ধত্য নয়, মাথা উঁচু রেখে সাবলীল ভাবে সোজা হয়ে তার দিকে তাকিয়ে উত্তর দেবে। উত্তর যখন দেবে মনে রাখবে, তুমি কোনো মেজাজ নিয়ে নয়, ভীতি নিয়ে নয়, সাবলীলতা নিয়ে এবং নিজের উপর কনফিডেন্স রেখে। ওভার কনফিডেন্স নয়, অতি আবেগ নয়, যে কোনো অতিবাদ, যে কোনো ভীতিবাদ। অতি নয়, ভীতি নয়। এই যে সাবলীল কথাটা যে বললাম, সেটি নিজের সেই কনফিডেন্স, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে উত্তর দেবে। এবং তুমি চালাকি করে কোনো উত্তর দেবে না। কোনো ছেলে মেয়ে আছে ওই সমস্ত বোর্ডে চালাকি করতে যায়। তুমি জানো ওনারা কত ইন্টারভিউ নিয়েছেন এরকম? তোমার কোনো ধারণা আছে তাদের সম্পর্কে? ফলে মাথায় রাখবে যে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন তারা ভুরি ভুরি ছেলে মেয়ের সঙ্গে তাদের সাক্ষাৎকার হচ্ছে। ফলে তুমি চালাকি করলে সেকেন্ডের মধ্যে তারা ধরে ফেলবে। সেকেন্ডের মধ্যে কোনো চালাকি করবে না। তারা তোমার থেকে বয়সে অনেক বড়। মিথ্যা কথা বলবে না, কিন্তু বলবে। স্যার বুঝলাম না। মিথ্যা কথা বলবে না, কিন্তু বলবে। মিথ্যা কথা যদি বলো তাহলে শিখে যাবে। মিথ্যা কথা শিখে যেতে হয়। মিথ্যা কথা শিখে যেতে হয়। যেমন ফুলশয্যার রাতে স্বামী যখন স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার কি আগে প্রেম ছিল? তখন যেভাবে সেই আগে প্রেম করা মেয়েটা, অন্য ছেলের সঙ্গে প্রেম ছিল, সেই প্রেম করা মেয়েটি যেমন একেবারে কি সুন্দর অভিনয় শিখে আসে না? তো সেই মিথ্যাটি যেমন কি প্রকৌশল, কি শৈলী, কি উচ্চারণ, কি রিদমে সেটি ব্যবহার করে, সেটি অবাক হয়ে যায়। যেতে হয় ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই, শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না। আবার মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে। তা এই ধরনের মিথ্যা কথা বলা যেতেই পারে, যেটা রিহার্সাল দেওয়া, আগে থেকে রিহার্সাল দেওয়া থাকতে হবে। সেই ধরনের মিথ্যা কথা হঠাৎ যেন ওখানে বলতে যেও না, আগে থেকে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস ওয়ালা মিথ্যা কথা অবশ্যই বলা যাবে, কোনো অসুবিধাই নেই। আমি প্রত্যেককে বলবো
যে তোমার প্রথমে তোমার নাম যে জিজ্ঞেস করবে, সেখানে নিজের সম্পর্কে যখন তুমি বলবে, তোমার সম্পর্কে কিছু বলতে বলবে, সেইটা যেন ওখানেই গিয়ে না বলা হয়। তোমার সম্পর্কে তুমি লিখে লিখে সাজাবে, একদম খাতা রেডি করবে, বাড়িতে লিখে লিখে সাজাবে, আবার কারেকশন করবে যে আরো ভালো করে কি করে এই বাক্যগুলো তৈরি করা যায়। এইভাবে লিখে লিখে সেই যে তোমার সম্পর্কে কিছু বলো, সেইটা তো তোমাকে 1 মিনিট 2 মিনিট ধরে তুমি বলবে, তা সেই বলাটা কত সুন্দর করে বলা যায়, সেই বলাটা কত সুন্দর, সেখানে ব্যাকরণগত ত্রুটি না রেখে বলা যায়, সেগুলি লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে। এটা আমার অনুরোধ তোমার প্রতি। আমি প্রত্যেককে বলবো যে যে সেই দিন বাংলা কত ডেট, সেই সালটা বাংলার কত মনে রাখবে। এখন বাংলার জোয়ার এসছে, তোমার দাঁত ভেঙে দেবে একদম, সাবধান। বাংলা বাংলা সেই বছর, বাংলার সেই ডেট, বাংলার সেই মাস, ছেলে মেয়েরা ইংরেজি তো আছেই, ইংরেজি তো এমনি জানো তুমি, বাংলাটির বিশেষ জোর দিলাম আমি। কোনো মতেই বাংলা যেন কোনো মতেই গোলমাল না হয়। তোমার জন্মের সাল, ইন্টারভিউ যে ডেটে দিতে এসছো সেই দিনের পেপারটাকে সকালে যেমন করে সংগ্রহ করে পেপারটার সমস্ত পেজ ভালো করে দেখে নেবে, দারুণ গুরুত্বপূর্ণ। সকালেই যখন তুমি যাচ্ছ ইন্টারভিউ দিতে, বা তোমার কাছে যেন কেউ গিয়ে পেপারটা পৌঁছে দেয়, যাতে পেপারটা দেখে তুমি ঢুকতে পারো। সেই দিনের খবরের কাগজ অবশ্যই দেখবে, গুরুত্বপূর্ণ খবরের কাগজ। আর নিজের জন্মের সাল তারিখ এগুলো ভালো করে যেন মুখস্থ থাকে, গিয়ে যেন আবার তুমি যেন আবার খুঁজে বেরিও না যে কত সালে আমার জন্ম, এসব যেন না হয়। তোমার হবি কি, তোমার হবি কি নিয়ে একটি বাড়ি থেকে মুখস্থ করে গেছো যে হকি, খবরদার এরকম করে বলবে না। তুমি তো জানো যে আমার কোনো হবিই নাই, নিয়ে একটি মুখস্থ করেছো, তো তার ডিটেলসটা মুখস্থ করো, তার ডিটেলস মুখস্থ করো। মনে রাখবে যে হবিটাকে তুমি বাছছো এবং সেইটি সম্পর্কে তোমার জ্ঞান নেই, তা সেইটির জ্ঞান অর্জন করে তারপর যাবে। তোমাকে সেইটি সম্পর্কে মনে রাখবে, তারা কিন্তু প্রশ্ন করবে, তুমি বলে দিয়েই মুক্তি পেয়ে গেলে এটি কিন্তু হবে না। আমি এখানে বলবো যে যদি কেউ তোমাদের যদি প্রশ্ন করা হয় যে দূরে দেওয়া হলে চাকরি করবে কিনা, দারুণ প্রশ্ন। এই প্রশ্ন ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে করবে, কারণ দূরে দিলে চাকরি করবে কিনা তার উত্তর দারুণ গুরুত্বপূর্ণ। তোমাকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি তৈরি করে যেতে হবে। সেখানে চাকরির বাজারের দুরবস্থার কথা বললে তোমার নাম্বার কাটা যাবে। আবার বলছি, চাকরির বাজারের দুরবস্থার কথা বললে তোমার নাম্বার কাটা যাবে। আমরা এখানে বলবো যে নেট সেট, জেআরএফ যদি পাস করে থাকো বলবে না, কারণ এই চাকরিটা তোমাকে পেতে হবে। মিথ্যাটি প্র্যাকটিস করে যাবে, মুখ চোখ দেখে ধরতে যেন না পারে। বললাম না মিথ্যা কথা সাজিয়ে বলতে হয়। নেট সেট, জেআরএফ এবং পিএইচডি করছো, এগুলিকে পুরো কি করবে, তুমি আগে মুখগুলো দেখে নেবে তোমার পরিচিত বটে কিনা, বা তোমার সেখানে ইন্টারভিউ বোর্ডে তার আবার কখনো ছিল কিনা আগে দেখে নেবে। যদি আবার পরিচিত পড়ে যায় তো মহা ঝামেলা, সে আবার দেখেই চিনতে পেরে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ। যদি দেখো অপরিচিত, বেমালম চালিয়ে দেবে যে ওসব আমি পাইনি, দিয়েছিলাম কিন্তু হয়নি, তো হয়নি, চেষ্টা করছি। ইউপিএসসি বা পিএসসি কেন দিচ্ছ না, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে, তার উত্তর তোমাকে সেইভাবে দিতে হবে, একদম সেগুলো সাজিয়ে নিয়ে যেতে হবে। টিউশনি পড়ালে তোমাকে বলতে হবে হ্যাঁ, হ্যাঁটা বলবে। টিউশনি পড়ানোটাকে হ্যাঁ বলবে যদি পড়িয়ে থাকো, আর যদি না পড়াও খবরদার বলবে না, কারণ ওখান থেকে প্রশ্ন করবে তোমাকে। অন্য কোনো পেশায় কেন গেলে না, কেন শিক্ষকতাকে বেছে নিলে, কোথায় বাজারের কোন বইয়ে লেখা আছে এগুলোকে বাদ দাও, নিজে তৈরি করো, দেখবে তুমি খুব সুন্দর লিখতে পারবে। কোথায় ধরো একজন বই বের করেছে, সেটা তার মতো করে লিখেছে, তা তুমি তারটা কপি করছো কেন? তোমার কি কোনো বোধ বুদ্ধি নেই, তোমার কোনো জ্ঞান গরিমা নেই, তা তুমি সেটা লিখতে পারবে না? সেই জন্য মনে রাখবে
যে অন্য কোনো পেশায় গেলে না কেন, শিক্ষকতাকে কেন বেছে নিলে, সেটা তুমিই বানাবে। তুমি তোমার যে তোমার এলাকার বা তোমার শ্রদ্ধেয় যারা আছেন তাদেরকে শোনাবে যে এটা আমি আমার মতো করে লিখেছি, কেন লোকেরটা কপি করবে তুমি? তারা দেখো তোমাকে বলে দেবেন যারা বিচক্ষণ ব্যক্তি আছেন যে এই জায়গাটা একটু ভালো হলে ভালো হতো। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করো কিনা? ভাই না করলে বলো না, আর অংশগ্রহণ করলে যেন বলবে, এবং বলার পর যেন রেডি থাকবে তোমাকে প্রশ্ন করবে। ধরো তুমি বললে যে আমি অংশগ্রহণ করি ওই বিভিন্ন, আর আমি আবৃত্তিতে অংশগ্রহণ করতাম, তাহলে কবিতা যেন রেডি থাকে, যে ইংরেজি কবিতা যেন তৈরি থাকে, যে ভূগোল সে বাংলা কবিতা তৈরি করতে পারো, মনে রাখবে তৈরি করে নিয়ে যাবে, তোমাকে আবৃত্তি বলতে বলবে। বা তুমি যদি বলো আমি গানে অংশগ্রহণ করতাম, তা গান তুমি তৈরি করে, তোমার গান শুনবে। একজনকে ইন্টারভিউ বোর্ডে তাকে শুধু একটি গান শুনে ছেড়ে দিয়েছে, এত সুন্দর সে গান গাইতে পারে, সে এত সুন্দর গান গাইতে পারে, আর তাকে ধরেছে গানই ধরেছে, বলেছে শোনাও তাহলে একটি গান। তা গানটা শোনার পর তারা একদম স্ট্যাচু হয়ে গেছে, মানে তারা আর কোনো প্রশ্ন ওকে কি করবে, ওরা মুগ্ধ হয়ে গেছে তার গান শুনেই। শুধু একটি গান শুনে তারা মুগ্ধ হয়ে তাকে বিদায় দিয়েছে এবং সেই চান্স পেয়ে গেছে। সেই জন্য বলবো যে এগুলো তোমার পজিটিভ দিক, কিন্তু বিরাট পজিটিভ। একবার যদি তোমার লাইনে ফেলে দিতে পারো, এই যে ধরো আবৃত্তি করে, সে যদি আবৃত্তিতে একবার ফেলে দিতে পারে তাদেরকে, তাহলে তারা যা প্রশ্ন করুক ও তো উত্তর দেবে। এবং একটা কবিতা যদি বলতে বলে, তাহলে তার এক্সট্রা পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ বাড়তি পয়েন্ট সে পেয়ে গেল। মনে রাখবে সাধারণ কথাগুলো তো সবাইকে জিজ্ঞেস করে। এখানে এবার আসবো যে ক্লাস আমরা, তার যে 10 নম্বর, সেই 10 নম্বর ক্লাসে এবার তোমাকে পাঠাবে, অর্থাৎ আমাকে সেখানে মাইক্রো টিচিং, ম্যাক্রো নয়, মাইক্রো টিচিং সেখানে আমাকে নিতে হবে, সেই প্রসেসে আমাকে নিতে হবে। অল্প কয়েকটা ছেলে মেয়েকে নিয়ে সেখানে আমি কি বোঝাচ্ছি সেই রকম একটা ক্লাস আমাকে সেখানে ভাবতে হচ্ছে। তো সেই ডেমো ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথাই হচ্ছে যে তারা তোমাকে বলবে যে তুমি একটা ক্লাস নাও, সেই ক্লাস কি নেবে তুমি। তো তোমাকে তারা, মনে রাখবে, কোন একটা চ্যাপ্টার থেকে তোমাকে বলতে পারেন, ইংরেজির কোনো ব্যক্তি, সেলি হোক, হোয়াটসঅ্যাপ হোক, কিডস হোক, আর আমার ইয়েটস হোক, তার সম্পর্কে তোমাকে ক্লাস নিতে বলতে পারে, কিংবা বলতে পারে যে তুমি একটি কবিতার ক্লাস নাও। এইটা বলাই বেশি আমরা বলবো গ্রহণযোগ্য, বা এটাই বেশি হয় যে তুমি একটি কবিতা পড়াও। তাহলে তুমি ব্যাকরণ ভালোবাসো, তাহলে ব্যাকরণ একটা ক্লাস নাও। তুমি কোন বিষয় সবচেয়ে ভালোবাসো, যেটা সবচেয়ে তুমি ভালো পড়াতে পারবে? না স্যার আমি আমি সাহিত্যের ইতিহাস, তো তোমাকে বলবে সাহিত্যের ইতিহাস পড়াও। তাহলে তুমি তৈরি হয়ে যাবে। আমি তো অন্য বিষয়গুলো বলতে পারছি না, আমি ইংরেজি আর বাংলা বলতে পারবো, যে তুমি ওই গদ্য পদ্য, ব্যাকরণ এবং তুমি যে সাহিত্যের ইতিহাস, সেই সাহিত্যের ইতিহাস এইগুলো তুমি দেখে যাবে। সেটা 9-10 9-10 টেক্সট বিষয়গুলো 9-10, আর সাহিত্যের ইতিহাস তুমি তো তোমার স্নাতক স্তর থেকেও দেখতে পারো। ওই 4-5টি বিষয় তুমি কিন্তু রপ্ত করে যাবে। দারুণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে সেগুলি এমন ভাবে তৈরি হবে যে সেই বিষয়গুলি সম্পর্কে তোমার জন্য পুরোপুরি স্বচ্ছ ধারণা থাকে, এবং সেই বিষয়গুলি কিভাবে পড়াবো বাড়ি থেকে যেন সম্পূর্ণভাবে তুমি যেন একদম আগে থেকে তৈরি হয়ে থাকো। তারা জানে যে ও ভালো রকম তৈরি হয়ে এসেছে। প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু আগে থেকে ভালো রকম তৈরি হয়ে এসেছে, তারা খুব ভালো করে জানেন। তোমার সেই ভালোভাবে তৈরি হয়ে যাওয়াটাকে সেরাভাবে ওখানে তোমাকে দিতে হবে। আমাকে একটু আগে একটা ছেলে ফোন করেছিল, সে ইন্টারভিউ দিয়ে আসার পরেই আমাকে বলছিল যে স্যার আমি পড়াচ্ছি, ওরা থামাচ্ছেই না। আমার আজ মনে পড়ছিল, ওকে আমি বলছিলাম যে তোর মনে পড়ে যে তোর ইন্টারভিউ এত ভালো হয়েছিল, মানে তার যে ডেমো ক্লাসটা সেটা এত ভালো হয়েছিল মাদ্রাসার ক্ষেত্রে, যে তাকে ওরা থামাচ্ছেই না। তার কথাগুলো বলছে যে তারা শুনেই যাচ্ছে।
তো তখন আমি বুঝলাম যে দারুণ ভালো লেগেছে তাদের। সেই জন্য মনে রাখবে ওই ক্লাসটাই তোমাকে মাত করে দিতে হবে একদম। এমন ভাবে তুমি তৈরি হয়ে যাবে। বোর্ড ওয়ার্ক করা তোমাকে শিখতে হবে। আর যারা বসে আছেন তারা কিন্তু ছাত্র। তাদেরকে তুমি বলতে হবে, যেই আপনি বলবেন নাম্বার কেটে যাবে। মনে রাখবে পরিবেশটা হচ্ছে ওটা একটা ক্লাস, ওটা একটা বোর্ড তোমার ক্লাসের, আর সামনে ওই ব্যক্তিরা হচ্ছেন তোমার ছাত্র। ফলে বিএড এর নিয়ম ফলো করতে হবে ছেলে মেয়েরা। যে তুমি ক্লাসটা নেবে সেটাকে বিএড এর নিয়ম অনুযায়ী, ওই যে বললাম, যদি তুমি বিএড এ পড়াশোনা করনি তাহলে ভালো করে পড়াশোনা করবে, নিয়ে বুঝবে যে কেমন করে ক্লাস নিতে হয়, কেমন করে ক্লাস আমাকে নিতে হয় সেটা বিএড এ লেখা আছে, সেগুলো ভালো করে পড়বে, নিজেকে তৈরি করবে। সেই বিএড এর নিয়ম তারা দেখবে। তারা দেখবেন ডাস্টারটা কিভাবে রাখছো, ডাস্টারটা এই যে বোর্ড ওয়ার্ক করলে, তারপর যেভাবেই হোক তোমার মার্কার পেন দিতে পারে, মার্কার পেন দিলে তো মার্কার তো তুমি ডাস্টার ইউজ করছো, সেই ডাস্টারটাকে যেন তুমি টেবিলের মধ্যে ডাস্টারটাকে তার যে ওই কাঠের দিকটা, সেই কাঠের দিকটা করে যেন টেবিলে রাখো, অর্থাৎ উল্টিয়ে যেন রাখো। যদি ডাস্টারের তার ওই স্পঞ্জের দিকটা যদি রাখো তাহলে সেটা মনে রাখবে তোমার ত্রুটি। এগুলো শিখতে হয়। এবং টেনশনে ওখানে ডাস্টার ওই উল্টিয়ে রাখা হবে না, তখন তোমার পয়েন্ট কাটা গেল। খুব গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ড ওয়ার্ক করবে সেই বোর্ডের সাইডে দাঁড়াবে। চলে গেলে তোমার দেখা গেল ওজন হচ্ছে 80 কিলো, হতে পারে 70 কিলো, তুমি হয়তো 35 কিলো নও। তো 70-80 যদি তোমার ওজন হয় আর তোমার যদি চেহারা হয়, হতে পারে সেটা যে কারো হতে পারে, আমি চেহারা নিয়ে কথা বলছি না, আমি বোর্ড নিয়ে কথা বলছি। তাই একটু সাইড করো, ওদেরকে দেখতে দাও। তুমি যদি গোটা বোর্ডটাই নিয়ে রইলে তা তুমি তো তোমাকেই পড়াচ্ছ। স্যার কি করতে হবে, বোর্ডের সাইডে দাঁড়াও, বাড়িতে প্র্যাকটিস করো, বোর্ডের সাইডে দাঁড়িয়ে কেমন করে পড়াতে হয়। গোটা বোর্ডটা তুমি যদি খেয়ে নিলে তা তারা দেখবে কি করে? তা তুমি কি তোমাকেই পড়াতে এসেছো? আমি মানে হাসির ছলে বোঝাচ্ছি, তোমরা অন্যভাবে নিও না। তোমরা অনেক কি বলবো যে তোমরা অনেক কিছু জানো, কিন্তু তোমাদেরকে আমি ছোট ছোট ছেলে ভাবি বলে এরকম করে বলতে পারি। আমি ওই জন্য ফুলসজ্জা রাতের কথা বলতে পারি। তো কেউ অন্যভাবে নিও না। অ্যাকচুয়ালি আমি তো সেইভাবে দেখি না তোমাদেরকে। সেই জন্য বলবো যে একটু সাইড করে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি বোর্ড ওয়ার্ক করো। আর চক থাকবে ডান হাতে আর ডাস্টার থাকবে বাঁ হাতে। চক থাকবে ডান হাতে, ডাস্টার থাকবে বাঁ দীপক হাতে। বাবু, আপনি বারবার ভিডিওটা অন করছেন কেন? যদি ডাস্টার থাকে বাঁ হাতে আর চক থেকে ডান হাতে তাহলে ঠিক আছে। এবার যারা বাঁ হাতিয়ে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মনে রাখবে বোর্ড ওয়ার্ক করার সময় তুমি বোর্ডে লিখছো তখন যেন বেশিক্ষণ ধরে চুপ করে যেও না। বোর্ড ওয়ার্ক করার সময় তুমি যেন বোর্ড ওয়ার্ক করার সময় যেন চুপচাপ হয়ে যেও না। বোর্ড ওয়ার্ক করার সময় চুপচাপ হয়ে যাবে না, তুমি কথা বলবে। তুমি তো ছেলেদের সঙ্গে কথা বলছো, স্কুলের ছাত্রছাত্রীদের পড়াচ্ছে এই ভাব নিয়ে। তুমি যখন বোর্ডে লিখছো তখন তো স্কুলে একজন মাস্টারমশাই চুপ করে যান না, তিনি তো তার কথাগুলো বলেন। তাহলে বোর্ডে লিখছো কথা বলছো, বোর্ডে লিখছো কথা বলছো, তোমার কথা যেন একেবারে বন্ধ না হয়। অল্প করে যেন বন্ধ হতে পারে, কিন্তু একেবারে বন্ধ যেন না হয়ে যায়। বোর্ডের ডান দিকে বিএডের নিয়মেই দেখবে, বোর্ডের ডান দিকে ওপরে তারিখ এবং বার বা এইসব লিখতে হয়, সেটা বিএডের নিয়মে আছে। বোর্ড ওয়ার্ক হয়ে যাওয়ার পর বা পড়ানো হয়ে যাওয়ার পর তারপর তুমি এলে তুমি বসে যেও না, প্র্যাকটিস করবে ছেলে মেয়েরা। এগুলো দারুণ গুরুত্বপূর্ণ। বসে যেও না তুমি। চেয়ারে এসে ফপাস করে বসে গেলে বাবারে আমি ক্লান্ত পরিশ্রান্ত, তোমার মামা নয় সামনে, যমদূত বসে আছে। মনে রাখবে 3টে যম বসে থাকবে সামনে। তো এসে ওই চেয়ারে বসে যেও না, চেয়ারের কাছে দাঁড়াবে, তারা বলবেন দেখবে যে বসো। তাদের বলার জন্য অপেক্ষা করবে এবং ধন্যবাদ দেবে। ওই ধন্যবাদটি দিতে আবার ভুলো না যেন। আমি প্রত্যেককে বলবো যে এই ডেমো ক্লাস দেওয়ার সময় বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সবচেয়ে শক্তিশালী বিষয়টিকে তুমি বেছে নেবে, দারুণ গুরুত্বপূর্ণ। তুমি যে পাঠ পরিকল্পনা করবে
তুমি যে পার্টটা সেখানে দান করবে সেটা সম্পর্কে দারুণ ভাবে নিজেকে তৈরি করবে, অন্যকে দিয়ে দরকার হলে তুমি চেক করাবে, উপস্থাপনা দারুণ যেন হয়। মনে রাখবে তুমি রবীন্দ্রনাথের তুমি পড়াচ্ছ আফ্রিকা কবিতা, তা আফ্রিকা কবিতা শুরুতেই তুমি কি শুরু করে দেবে? তার জন্য তো একটা উপস্থাপনা আছে, তার জন্য তো প্রেক্ষাপট আছে। তুমি ধরে নাও ওয়ার্ডসওয়ার্থের লুসি কবিতা পড়াবে, বা তুমি লাউডামিয়া পড়াবে, তুমি ধরে নাও ওই পার্সি বিশি শেলির 2 স্কাইলাইট পড়াবে। মনে রাখবে যেটা পড়াবে তার প্রেক্ষাপট বা তার যে উপস্থাপনা, সেই উপস্থাপনার ক্ষেত্রটি দারুণভাবে করে নিয়ে যাবে, কারণ তোমাকে সেই বিষয় পড়ানো অবধি তারা নাও যেতে পারেন। সেজন্য শুরুটা তোমাকে দারুণভাবে করতে হবে। উপস্থাপনা এবং প্রেক্ষাপট আর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পড়াচ্ছ তখন যেন পা নান আছে, যখন পড়াচ্ছ তখন বডি যেন এদিকে এদিক থেকে যেন সে মাতালের মতো না যেন দোলে। যখন বোর্ড ওয়ার্ক করছো তখন মনে রাখবে তোমার তো স্কুলের স্যার দেখে মনে পড়ে না, পড়ে না? কোন স্যারকে ভালো লাগতো, কি সুন্দর স্মার্টলি গিয়ে দাঁড়াচ্ছেন ব্যক্তিত্ব নিয়ে, কত ভালো লাগতো। আর একজন স্যার দেখবে গিয়ে একেবারে সেই বোর্ডে থাকবে হেলান দিয়ে লিখছে, ওইদিকে পাটাকে ছুড়িয়ে ওইদিকে হাতটাকে ছুড়িয়ে, কেমন লাগতো তাকে দেখে? তাহলে কোন স্যারটিকে দেখে দারুণ লাগতো এবং বোর্ডের সঙ্গে কি মানানসই তাকে স্বপ্নের মতো দেখো, নিজেকে সেইভাবে তৈরি করো। আমি এরপর যে কথাটি বলবো সেই কথাটি আমার অত্যন্ত স্নেহের একজনের কাছ থেকে পাওয়া, যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেই অভিজ্ঞতা আমাকে দিয়েছে, আমি সেগুলো সব তুলে নিয়েছি। বললাম যে যত কথা বললাম অতীতে, যত কথা বলছি এখন, প্রত্যেকটা কথাই জানবে কোনো না কোনো ইন্টারভিউ বোর্ডের কথা। যে কথাটি বলছি সেই কথাটি দারুণ গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি যে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, একজন প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করলেন, তার প্রশ্ন শেষ হলো, তুমি উত্তর দিতে যাবে, ঠিক তখনই আরেকজন একটা প্রশ্ন করলো। তখন সেই দ্বিতীয় জনকে তুমি শ্রদ্ধা জানিয়ে বলবে যে স্যার ওনারটা আগে বলে নিই, তারপর আপনারটা বলছি। বিনয়ের সঙ্গে বলবে, ওনারটা আগে বলে নিই, তারপর আপনারটা বলছি। ওনার উত্তর দিলে তারপর ওই দ্বিতীয় ব্যক্তিকে তুমি আবার জিজ্ঞেস করো না যে স্যার আপনার প্রশ্নটা কি ছিল। তোমাকে স্মৃতিতে সেটা ধরে রাখতে হবে, দারুণ গুরুত্বপূর্ণ। তোমার স্মৃতি তারা চেক করবেন। এই যে দ্বিতীয় ব্যক্তির উত্তর দেবার সময় তুমি জিজ্ঞেস করলে যে স্যার আপনার প্রশ্নটা কি ছিল, কেন জিজ্ঞেস করবে? তোমার স্মৃতিশক্তি নেই, তুমি কাজ করতে পারলে না, তিনি কি প্রশ্ন করেছিলেন সেটা ধরে রাখতে পারলেন না এটুকু সময়? তুমি ছেলে মেয়ে পড়াবে, মনে রাখবে দ্বিতীয় জনকে আর প্রশ্নটা করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওই যে বললাম যে যাকে তুমি উত্তর দিচ্ছ তার চোখের দিকে তাকিয়ে উত্তর দেবে। আই কন্ট্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই কন্ট্যাক্ট যার সাথে হয় কিছুক্ষণ ধরে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে তাকে স্বপ্ন দেখা হয়, রাত্রে ঘুমোতে যাবার আগে তাকে মনেও পড়ে, এগুলো মনস্তাত্ত্বিক দিক মনে রাখবে। ফলে আই কন্ট্যাক্ট যেন হয়। ওনারা এরকম হতে পারে যে ওনাদের ঠিক সেই সময় তোমার সময় টিফিন এসছে, তো ওনাদের খিদেও তো পায়, তারা তো মানুষ। টিফিন এসছে বা চা বিস্কুট এসেছে, তো তখন তারা চা বিস্কুট খাবেন আর তোমাকে তারা বলবেন যে তুমি বিস্কুট খাও। তখন তুমি বলবে যে আমি আমি খেয়ে এসেছি স্যার, আপনারা খান। যখন দ্বিতীয়বার বলবে যে না না একটা নাও, আমরা খাবো, তুমি বসে থাকবে, একটা নাও, তখন মনে রাখবে একবারে ঘরের মানুষের মতো, তারা তো মানুষ, তারা তো তোমার মতোই মানুষ, তারা তো সুন্দরবন থেকেও আসেনি আর স্বর্গ থেকেও আসেনি। তারাও জীবনে কখনো না কখনো মনে রাখবে কোনো না কোনো ইন্টারভিউ বোর্ডে তারাও এরকম ব্যক্তিদের সামনে তারা কিন্তু উত্তর দিয়েছেন। সেই জন্য তাদেরকে মানুষ ভাবো আগে। তাহলে যখন তোমাকে দ্বিতীয়বার বলছে যে না না খাও, আমরা বসে থাকবো, তুমি খাবে না, আমরা খাবো তুমি বসে থাকবে, তা হয়? তুমি একটা বিস্কুট নাও। তখন দ্বিতীয়বার আবার ভেবো না যে সেই নির্মাণ স্যার শিখিয়ে দিয়েছেন যে আপনারা খান,
ওই দ্বিতীয়বার আবার বলো এসব করবে না, দ্বিতীয়বার ভদ্রভাবে নেবে। ওগুলো সেই কি বলবো যে সেই প্যানপ্যানানি বেশি হয়ে যায়। ঠিক আছে? দ্বিতীয়বার নেবে কি অসুবিধা আছে? তুমি তো ভদ্রভাবে বলেছো, তারা তো আবার জোর করছে তোমাকে। একটু মুখটা হাসি, হাসি করবে। ঠিক আছে? আমার মতো মুখ তোমার জন্য না হয়। ঠিক আছে? মুখটা তোমার জন্য একটা হাসি, হাসি থাকে। তো হাসি, হাসি মানে অতিরিক্ত আবার করতে যেও না, সেটা আবার ধরে ফেলবে। তোমার মুখটা যেমন সেইরকম হাসি, হাসি করবে। আমার মুখটা যেমন সেইটুকু আমি হাসি। তোমার মুখটা যেমন সেইরকম হাসবে। তুমি এখন অন্য কোথায় আমাদের রেশমিকা কি হাসি দেয়, সেই হাসি তুমি দিতে গেলে নিয়ে উল্টো হয়ে গেল ব্যাপারটা। ওইসব করতে যেও না, লোককে নকল করতে যেও না। তোমার হাসিটাই দেবে, যেটুকু দরকার হয়। তোমার নিজস্ব একটা মাপ আছে, কেঁদে ফেলো না আবার বিস্কুট দিয়ে দেওয়ার পর। না শব্দটি যতটি পারা যায় না উচ্চারণ করার চেষ্টা করবে। না শব্দটি যতটা পারা যায় না উচ্চারণ করার চেষ্টা করবে। না জিনিসটা খুব বাজে। ঠিক আছে? নাটাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর শেষ কথা বলবো যে যখন তুমি এবার তোমার ইন্টারভিউ হয়ে গেল, তুমি বেরিয়ে যাচ্ছ, তোমাকে বললো এসো তাহলে। যখন তুমি চেয়ার থেকে উঠলে, বলেছি বাঁ দিকে উঠবে, বাঁ দিকে বেরোবে। যখন তুমি চেয়ার থেকে উঠলে, ওঠার পর তুমি গতি নিলে, চলে যাচ্ছ, দরজার কাছে গেছো, তখন হঠাৎ একজন বললেন যে এই শুনছো, এই শোনো, এই শোনো। যখনই বললো এই শোনো, তখনই তুমি একদম দরজার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলে, তখনই তুমি একদম কেঁপে উঠলে, তখনই তুমি লাফিয়ে উঠলে। কিচ্ছু না, সংযত ভাব রাখবে। এত 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 চঞ্চলতা কিসের তোমার? এই শোনো তোমাকে বলেছে, তুমি ঘুরে বলো, বলুন স্যার। মনে রাখবে, এই ঘটনায় ইন্টারভিউ বোর্ডে হয়েছে, উল্টিয়ে পড়ে গেছে। সাবধান, তোমাকে তারা পরীক্ষা করছেন যে তুমি শেষ মুহূর্ত পর্যন্ত কতখানি তুমি সাবলীল রইলে। তুমি এতক্ষণ ধরে কি অভিনয় করে গেলে, না তুমি এটা ঠিক আছো, তুমি তোমার জায়গায় ঠিক ছিলে। সেই জন্যে একদম খেমে নিয়ে একদম একেবারে সেই পরিমরে করে, কি স্যার, কি বলছেন স্যার, এ আবার কি? তোমাকে ভদ্রলোক বললে এই শোনো, তো তুমি বলো, বলুন স্যার। এটা হয় সাধারণভাবে কথা বলো তুমি, কৃত্রিমতা ওইভাবে আনছো কেন? ছেলে মেয়েরা ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে গেলে উল্টিয়ে না পড়ে, ঠিক আছে, ভদ্রতা বজায় রেখে। আমি ইন্টারভিউ সম্পর্কে যে আলোচনা করলাম, আমার আলোচনা একটু অন্য ধরনের, তোমার সঙ্গে হাসি মজা করে। আমরা যেটুকু আলোচনা করলাম, যদি রপ্ত করতে পারো, তোমার উপকার হবে। সবাই ভালো থেকো, ভালো রেখো। রাখলাম আজকের মতো।